অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ। দ্বিতীয় ফিল্ড আর্টিলারি থেকে বেরিয়ে জেনারেল জিয়া, আমি এবং ব্রিগেডিয়ার মীর শওকত আর্মি হেডকোয়ার্টারে যাই। আর্মি হেডকোয়ার্টারে আলাপ আলোচনায় ঠিক করা হয় অভ্যুত্থানকারীদের উদ্দেশ্যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন। তবে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাপ্রধান বক্তব্য রাখার পূর্বে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে আনতে হবে। এই পর্যায়ে সেনাপ্রধান ও ব্রিগেডিয়ার মীর শওকত আমাকে বললেন, যেহেতু আমি অনেক দিন থেকে ঢাকায় আছি এবং ঢাকা ব্রিগেডের কমান্ডার ছিলাম এবং বর্তমানে অ্যাডজুটেন্ট জেনারেল, সেহেতু এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে তাদের সংগঠিত করার জন্য। তাদের সংগঠিত করার ব্যাপারে আমার মধ্যে অনেক সংশয় ও অনিশ্চয়তা ছিল, কারণ তারা হয়তো অনেক দাবি উত্থাপন করবে এবং তাদের বুঝিয়ে শান্ত করা কষ্টকর হবে। যা হোক, আমি দ্বিতীয় ফিল্ড আর্টিলারি, আর্মি এমপি ইউনিট এবং আর্মি হেডকোয়ার্টারের সুবেদার মেজরদের খবর দিলাম যে অপরাহ্নে সেনা মিলনায়তনে আমি সৈনিকদের দাবি দেওয়া নিয়ে বক্তব্য রাখব। সেই অনুযায়ী বিভিন্ন ইউনিটের জেসিও এবং এনসিও সহ তাদের প্রতিনিধিদের সেনা মিলনায়তনে উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলি। তবে তখন বেশিরভাগ অফিসার সিপাহীদের অভ্যুত্থানের কারণে আর্মি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন না। পরে মিলিটারি পুলিশ ইউনিটের ক্যাপ্টেন মোসাদ্দেক, যিনি একজন উদ্যোগী ও কর্তব্যপরায়ণ অফিসার, তাঁকে নিয়ে আমি সেনা মিলনায়তনে যাই। সেখানে গিয়ে দেখি কিছু সৈন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিলনায়তনে উপস্থিত হয়েছে। আমি তাদের অস্ত্র বাইরে রেখে আসতে নির্দেশ দিই। এই নির্দেশের মাধ্যমে আমি মূলত তাদের পরীক্ষা করছিলাম যে তারা আমার কথা আদৌ শুনবে কিনা। জিয়া আমাকে সেখানে পাঠিয়েছেন তাদের মানসিক অবস্থা যাচাই ও শান্ত করার জন্য, যাতে পরে তিনি এসে বক্তৃতা দিতে পারেন। যা হোক, তারা অস্ত্র ও গোলাবারুদ বাইরে রেখে আসার পর আমি আমার বক্তব্য শুরু করি। বিপ্লবীরা তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করে। আমি তাদের জানাই, আর্মি শৃঙ্খলা, নিয়মকানুন ইত্যাদি তড়িঘড়ি করে বদলানো সম্ভব নয়। আমি আরও বলি, উচ্ছৃঙ্খলতার জন্য দেশ আজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। যা হোক, আলোচনা শেষে আমি তাদের জানাই কিছুক্ষণ পর সেনাপ্রধান জিয়া এসে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে হয়। 7ই নভেম্বর সৈনিকদের সঙ্গে বেসামরিক প্রশাসনের তৃতীয় চতুর্থ শ্রেণীর কিছু সরকারি কর্মচারীও যোগাযোগ করার চেষ্টা করে। তারাও বেসামরিক প্রশাসনে তাদের ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করছিল। ফলে কিছু কর্মরত এবং অবসরপ্রাপ্ত সৈনিক তাদের সঙ্গে সেনানিবাসের বাইরে চলেও গিয়েছিল। কিন্তু সেনানিবাসের পরিস্থিতি আয়ত্তে আসার পরে বাইরে তারা আর তেমন কোনো উচ্ছৃঙ্খলতা করার সাহস পায়নি। আজও ভাবলে গা শিউরে ওঠে যে ঢাকা সেনানিবাসের সৈনিকদের যদি সেদিন নিয়ন্ত্রণে আনা না যেত, তাহলে সারা দেশে সামরিক বেসামরিক পর্যায়ে একটা নেতৃত্বহীন ভয়াবহ উচ্ছৃঙ্খল শ্রেণী সংগ্রাম শুরু হয়ে যেত। সৈনিকদের সেদিনের স্লোগানই ছিল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিপাহী জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। যা হোক, আর্মি হেডকোয়ার্টারে আমি খবর পাঠানোর পর জেনারেল জিয়া এসে উপস্থিত হন। তখনও পরিস্থিতি কিছুটা অশান্ত ছিল। জিয়া তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে এক পর্যায়ে তাঁর কোমরের আর্মি বেল্ট খুলে মাটিতে ছুঁড়ে দেন এবং বলেন, এত দাবি দেওয়া উঠালে আমি আর আর্মি চিফ থাকতে চাই না। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বক্তৃতা শেষে আমরা সবাই আর্মি হেডকোয়ার্টারে ফেরত যাই। এরপর ঠিক করা হয় ঢাকার বাইরে থেকে কিছু পদাতিক সৈন্য এনে ঢাকা সেনানিবাসে উচ্ছৃঙ্খল সৈন্যদের আয়ত্তে আনা ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সে অনুযায়ী যশোর থেকে কিছু পদাতিক সৈন্য এনে বিভিন্ন স্থানে নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়। 7ই নভেম্বরের অভ্যুত্থানে আর্টিলারি, ল্যান্সার, আর্মার, সিগন্যাল, অর্ডেন্স ও
ও সাপ্লাই কোরের বেশিরভাগ সৈনিক জড়িত ছিল। ঢাকায় অবস্থিত পদাতিক বাহিনীর সৈন্যরা এ অভ্যুত্থানে তেমন সাড়া দেয়নি, আবার প্রতিরোধও করেনি। এর কারণ ৩রা নভেম্বরের অভ্যুত্থানে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল জামিল ঢাকা ব্রিগেডের পদাতিক বাহিনীকে ব্যবহার করেন। কিন্তু সে অভ্যুত্থানে সৈনিকদের তেমন সমর্থন ছিল না। শুধু আদেশের কারণে বাধ্য হয়ে হয়তো তারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যা আমি আগেও বর্ণনা করেছি। এখানে আরেকটি কথা বলতে হয়, অভ্যুত্থানের পরপরই রেডিওতে জিয়ার একটি রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়। এছাড়া তিনি কয়েকজন অফিসারকে নিয়ে সাহসের সঙ্গে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মীর শওকত, ডিভিশন কমান্ডার। ঢাকা ও অন্যান্য সেনানিবাসে ৭ তারিখের সিপাহী বিদ্রোহের প্রভাব খুব ধীরে ধীরে প্রশমিত হতে থাকে, কিন্তু তখনও সেনাবাহিনীর শৃঙ্খলা অত্যন্ত নাজুক এবং অধিকাংশ অফিসার দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু বিভিন্ন পদবীর সৈন্যগণ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে আসে। এদিকে এ বিদ্রোহের সময় সংঘটিত কিছু ঘটনা, বিশেষ করে অফিসার হত্যাকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের বিচার করার জন্য আমি অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে সেনাপ্রধানকে বলি, কিন্তু তিনি এতে উৎসাহী ছিলেন না। অপরদিকে তৎকালীন ব্রিগেডিয়ার মীর শওকত আলী যশোর সেনানিবাসে ফেরত না গিয়ে ঢাকায় একটা ডিভিশন গঠন করে তাকে ডিভিশন কমান্ডার হিসেবে নিয়োগের জন্য সেনাপ্রধান জিয়াকে অনুরোধ করেন এবং চাপ দিতে থাকেন। আমি এর ঘোর বিরোধিতা করি এবং বলি যে একটি করে ডিভিশন গঠন করা ঠিক হবে না, করলে সব স্থানে একসঙ্গে ডিভিশন করা উচিত। যা হোক, শেষ পর্যন্ত ঢাকায় ৯ম ডিভিশন নাম দিয়ে একটা ডিভিশন করা হলো এবং ব্রিগেডিয়ার শওকতকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিভিশন কমান্ডার করা হলো। তৎকালীন ব্রিগেডিয়ার মঞ্জুর ১৯৭৩ সাল থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তাকে বদলি করে ঢাকায় এনে আর্মি হেডকোয়ার্টারে সিজিএস করা হলো। খালেদ মোশাররফের মৃত্যুর পর থেকে মঞ্জুর আসার আগ পর্যন্ত মীর শওকত অস্থায়ীভাবে সিজিএস এর কাজ করেন। লন্ডন দূতাবাস কাউন্সিলর। এদিকে আমার পায়ের গ্রাফটিংয়ের চামড়া শক্ত হয়ে খসে যাচ্ছিল। উরু থেকে এই চামড়া নিয়ে পায়ে লাগানো হয়, তা শক্ত হয়ে যাওয়ায় পায়ের পাতা নাড়ানো কষ্টকর হয়ে পড়ে। ডিসেম্বরের প্রথম দিকে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লে সেনাপ্রধান জিয়া আমাকে দেখতে বাড়িতে আসেন। আমি তাকে জানাই যে আমার স্ত্রীর চাচা বিলাতের ম্যানচেস্টারে ডাক্তার, তিনি সত্বর আমাকে সেখানে যাওয়ার জন্য বলেছেন। আমি সেনাপ্রধানের কাছে ৩ মাসের ছুটির জন্য বলি। তিনি তৎক্ষণাৎ কিছু বলেননি। পরদিন জানান আমাকে লন্ডনে বাংলাদেশ মিশনে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে কাউন্সিলর পদে পাঠাবেন, যাতে সেখানে আমার পায়ের চিকিৎসা করাও সম্ভব হয়। কয়েকদিন পর আমাকে সেনাবাহিনী থেকে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দপ্তরের কাউন্সিলর পদে লন্ডন দূতাবাসে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর আমি ও আমার স্ত্রী ৪ মাসের কন্যা সন্তানকে নিয়ে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করি। লন্ডন পৌঁছে প্রথম ২ দিন আমি ব্যক্তিগত কাজকর্ম ও পারিবারিক ঝামেলা মেটাতে ব্যস্ত ছিলাম। এরপর বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হই। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সেখানেও তখন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল। তখন লন্ডনে হাই কমিশনার ছিলেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুস সুলতান। প্রেস কাউন্সিলর ছিলেন স্বাধীন বাংলা বেতারের চরমপত্র খ্যাত MR আক্তার মুকুল এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দার পদে পুলিশ বাহিনীর কাউন্সিলর নুরুল মোমেন মিহির। এরা সবাই আওয়ামী লীগ পন্থী ছিলেন বলে সবার প্রবল ধারণা ছিল। নুরুল মোমেনের বিরুদ্ধে ব্রিটেনে বসবাসরত বাঙালিদের সঙ্গে দুর্ব্যবহারের প্রচুর অভিযোগ ছিল। অনর্থক অনেক বাঙালির নাগরিকত্ব হরণ ও কালো তালিকাভুক্তিকরণের ব্যাপারেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তাই শেখ মুজিব হত্যাকাণ্ডের পর একদল ক্ষুব্ধ বাঙালি
দূতাবাসে তাঁর ওপর হামলা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। এদের সঙ্গে ধস্তাধস্তিতে নুরুল মোমেন মিহির আহত হন। মোশতাক সরকার ক্ষমতাসীন হওয়ার পর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার, প্রেস কাউন্সিলর ও কাউন্সিলর নুরুল মোমেনকে দেশে বদলি করা হয়। তৎকালীন ক্ষমতাসীন সরকারের ধারণা ছিল এরা হয়তো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে বিদেশেই থেকে যাবেন, দেশে প্রত্যাবর্তন করবেন না। হাই কমিশনার সৈয়দ সুলতানের সঙ্গে আমার পরিচয় মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে। তিনি আমাকে দেখে খুশিই হলেন। আমি তাকে দেশে ফিরে যাওয়ার জন্য উৎসাহিত করি। পরবর্তী সময়ে তিনি ঠিকই দেশে ফিরে যান। নুরুল মোমেন ও এমআর আক্তার মুকুলকেও দেশে চলে যেতে বলি এবং তাদের আশ্বাস দিই যে সরকার দেশে তাদের চাকুরিতে বহাল রাখবেন। কিছুদিন পর উভয়েই দেশে ফিরে যান এবং তৎকালীন সরকার তাদের চাকুরিতে বহাল রেখেছিলেন। মূলত তাদের ব্যাপারে জিয়ার সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়। আমি তাদের রাষ্ট্রীয়ভাবে হয়রানি বা নাজেহাল না করার জন্য জিয়াকে অনুরোধ করি। জিয়া আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করলে আমি তাদের দেশে যেতে উৎসাহিত করি। সৈয়দ আব্দুস সুলতানের পর হাই কমিশনার নিযুক্ত হন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল ফাতাহ। তিনি পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের অফিসার ছিলেন। অনেকে ধারণা করতেন তিনি খন্দকার মোশতাকের প্রিয় ভাজনদের একজন। স্বাধীনতার সময় তিনি ইরাকে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পরে বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করেন। আমার কাছে তাকে দূতাবাসের কাজকর্মে তেমন উৎসাহী মনে হতো না। সচরাচর রুটিন কাজ ছাড়া অন্যান্য বিষয়ে তিনি মনোযোগ দিতেন না। পরে তাকে আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়। তার ধারণা ছিল ওই বদলি আমার বিরূপ প্রতিবেদনের জন্য হয়েছিল। তার ধারণা আংশিক সত্যও ছিল। জাতীয় নিরাপত্তার পরিবর্তে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার প্রতিনিধি হিসেবে ইউরোপের জার্মানি, সুইডেন, বেলজিয়াম সহ অন্যান্য দেশের দায়িত্ব অর্পিত ছিল আমার ওপর। আমার আসল ও প্রধান কর্তব্য ছিল জাতীয় স্বার্থ সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং সরকারকে তা অবহিত করা। তাছাড়া লন্ডন মিশনে তখন প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি না থাকায় আমাকেই তা দেখাশোনা করতে হতো। ফলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে আমার দায়িত্ব নির্ধারিত ছিল। বাংলাদেশে তখন জাতীয় গোয়েন্দা নিরাপত্তা প্রধান ছিলেন এবিএস সাবদার এবং জনাব হুদা নামে পুলিশের এক কর্মকর্তা ছিলেন বহির্বিষয়ক পরিচালক। লন্ডনে আমার চাকুরির অভিজ্ঞতা সুখকর ছিল না, বরং আমার ধারণা হয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জাতীয় স্বার্থ রক্ষা করার চেয়ে ক্ষমতাসীন সরকারকে টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে। লন্ডনে ওই পদে থাকাকালীন আমি কোনো বিশেষ গঠনমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়া বা নিজ দায়িত্বের কাজে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অনেক সময়ই ভিন্ন রকম নির্দেশ পেয়েছি। বাংলাদেশি নাগরিকদের উপর নজর রাখা, আওয়ামী লীগপন্থী, বিরুদ্ধবাদী ইত্যাদির ব্যাপারে উচ্চমহল ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণের জন্য দেশ থেকে নির্দেশ দেওয়া হতো। ফলে আমার মনে হয়েছে জাতীয় স্বার্থরক্ষাকারী এই সংস্থাটি তার নিজস্ব রূপ হারিয়ে ক্ষমতাসীন দলের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। শুধু ক্ষমতাসীন দলের সার্বিক স্বার্থ রক্ষামূলক ভূমিকার কারণে ক্ষমতাসীনদের পছন্দের লোকদেরই এ ধরনের পদে নিয়োগ করারও প্রবণতা লক্ষ্য করা গেছে। এর ফলে জনগণের টাকার অপব্যবহার করা হয়েছে এবং দেশের স্বার্থ ব্যাহত হয়েছে। পৃথিবীর উন্নত দেশে এই জাতীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। ক্ষমতাসীন দলের অঙ্গ হিসেবে এই জাতীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করার প্রশ্নই ওঠে না, কারণ এসব সংস্থার কার্যকলাপের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সেসব দেশে আইন রয়েছে এবং তা জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। ম্যাসকারেনহাস সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করেননি। লন্ডনে থাকাকালীন
আমার সঙ্গে বাংলাদেশ বিষয়ক দুজন প্রথিতযশা বিদেশি সাংবাদিকদের ঘনিষ্ঠ পরিচয় হয়। এদের একজন লরেন্স লিপশুলস এবং অন্যজন অ্যান্থনি ম্যাসকারেনহাস। লরেন্স লিপশুলসের লেখা বাংলাদেশ দি আনফিনিশড রেজলিউশন অনেকেই পড়ে থাকবেন। আমার মনে হয় ওই বইতে অনেক তথ্য ভুল আছে এবং তার মতামতের সঙ্গে আমি একমত নই। এ সম্বন্ধে লন্ডনে থাকাকালীন তার সঙ্গে আমার বিস্তারিত আলাপ হয়েছিল। এমনকি তার ওই বইয়ের উপর আমাকে মতামত দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু আমি একজন সরকারি কর্মকর্তা, তাই কোনো মতামত দিতে অপারগতা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অন্যান্য ঘটনার প্রতি লিপশুলসের উৎসাহ থাকায় তাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগত। তার রাজনৈতিক ধ্যান ধারণায় আমার মনে হতো তিনি মার্ক্সবাদী। অবশ্য তার মা বাবা অনেক ধনী ছিলেন এবং তাদের সঙ্গে লন্ডনে আমার পরিচয় হয় যখন তারা আমেরিকা থেকে সেখানে বেড়াতে আসেন। ঠাট্টার ছলে আমি লিপশুলসকে প্রায়ই বলতাম, আমার মা বাবা ধনী হলে আমিও তোমার মতো মার্ক্সবাদী হতাম। অ্যান্থনি ম্যাসকারেনহাস বাংলাদেশে সমধিক পরিচিত। বাংলাদেশ সম্পর্কে তার লেখা রেপ অফ বাংলাদেশ বইটি এবং ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকার জন্য তার এই ব্যাপক পরিচিতি। ১৯৭১ সালে তিনি পাকিস্তানের করাচিতে একটি পত্রিকায় কাজ করতেন। এপ্রিল মাসে পালিয়ে লন্ডনে এসে সানডে টাইমস পত্রিকায় বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস বর্বর হত্যাযজ্ঞের বিবরণী লিখে বিশ্ব জনমতকে সজাগ করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি বাংলাদেশ এবং উপমহাদেশ সম্বন্ধে সানডে টাইমসে লিখতেন। আমি লন্ডনে যাওয়ার পর বছর খানিকের মধ্যে লন্ডনস্থ সোনালী ব্যাংক ইউনিয়ন ও ব্যবস্থাপনা পরিষদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এর তদন্তের ভার দেওয়া হয় আমাকে। তদন্তের এক পর্যায়ে সোনালী ব্যাংক ও ম্যাসকারেনহাসের কিছু তথ্য আমার নজরে আসে। ম্যাসকারেনহাস সোনালী ব্যাংক থেকে প্রায় ২০,০০০ পাউন্ড ঋণ নিয়েছিলেন। পরে তার সুদসহ ২৪,০০০ পাউন্ডে দাঁড়ায়। সেদিনের হিসাবে এই টাকার অঙ্ক বেশ বড়। ঋণ দেয়া হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে। তাকে ওই ঋণ পরিশোধের কথা বলা হলে তিনি তা ফেরত দিতে পরোক্ষভাবে অস্বীকৃতি জানান এবং তাকে তার কাজের স্বীকৃতিস্বরূপ উপর মহলের নির্দেশে ওই অর্থ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। এসব বিষয় জানার পর এবং অন্যান্য আচার আচরণ পর্যবেক্ষণের পর তার সম্পর্কে আমার ধারণা অনেকটা বদলে যায়। এ পর্যায়ে আমি সরকারকে অবহিত করি তাকে যেন বাংলাদেশে তেমন কোনো গুরুত্ব দেয়া না হয়। পরে তাকে আর ঢাকাতে তত গুরুত্ব কিংবা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে সচরাচর দেওয়া হলো দেশে এলে। ম্যাসকারেনহাস সে সময় বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে মনক্ষুণ্ণ হয়ে কর্নেল ফারুকের একটি সাক্ষাৎকার ছাপান। ওই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল তদানীন্তন জিয়া সরকারকে হেয় প্রতিপন্ন করা। আমি দূতাবাসের প্রেস কাউন্সিলর মাহবুবুল আলমের মাধ্যমে সানডে টাইমস পত্রিকার সম্পাদককে স্বাধীনতার পরপর ম্যাসকারেনহাস বাংলাদেশ থেকে যে আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন সে সম্পর্কে পরোক্ষভাবে অবহিত করি। এসব জানার পর সানডে টাইমস পত্রিকার প্রধান সম্পাদক তাকে আর বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে ওই পত্রিকায় লিখতে দেননি। ইতিমধ্যে একদিন ম্যাসকারেনহাস প্রেস কাউন্সিলর মাহবুবুল আলমকে টেলিফোনে খুব রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেন। তার ভাষা ছিল, "Why Moin is trying to worry me?" এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় পরবর্তী সময়ে ১৯৮৬ সালে তৎকালীন এরশাদ সরকারের পরোক্ষ মদতে ও পৃষ্ঠপোষকতায় ম্যাসকারেনহাস লেগেসি অফ ব্লাড নামে আরেকটি পুস্তকও রচনা করেন। বইটি ভালোভাবে পর্যালোচনা করলে তার লেখার উদ্দেশ্য ও প্রেরণা সহজেই অনুধাবন করা যায়। শেখ মুজিবের ছবি সম্বলিত টাকা পোড়ানো হয়। ১৯৭৬ সালের প্রথম দিকের একটা ঘটনার কথা এখানে বলতে হয়। ঢাকা থেকে নির্দেশ যায়
বাংলাদেশ ব্যাংক থেকে 2 জন প্রতিনিধি যাবেন বিশেষ কাজে, তাদের সহায়তা করতে হবে। ওই সময় লন্ডনের অদূরে মুদ্রা ছাপানোর কোম্পানি ব্রেড বাড়িতে ছাপানো শেখ মুজিবের প্রতিকৃতি অঙ্কিত বিভিন্ন মানের নোটে কোটি কোটি টাকা জমা ছিল। ওই অর্থ পুড়িয়ে ফেলার জন্য বাংলাদেশ ব্যাংকের ওই 2 জন কর্মকর্তাকে লন্ডনে পাঠানো হয়। তারা গিয়ে যথারীতি কাজ শেষ করেন। দূতাবাসের তত্ত্বাবধানে টাকা ছাপানো ও পোড়ানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকারকেই বহন করতে হয়েছিল। লন্ডনে ভাসানীর চিকিৎসা। 1976-এর খুব সম্ভব মাঝামাঝিতে ঢাকা থেকে খবর আসে মৌলানা ভাসানী অসুস্থ এবং চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হবে। তাকে দেখাশোনার দায়িত্ব দেয়া হয় আমাকে। সরকারি খরচে লন্ডনে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলা হলো। কয়েকদিন পর ছেলে নাসের ভাসানী ও পার্টির নেতা আব্দুস সাত্তারকে নিয়ে ভাসানী লন্ডনে আসেন। তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। আমি প্রায়ই তাকে দেখতে ক্লিনিকে যেতাম। তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হতো। দেশ ভাগের আগে তিনি যখন আসামে রাজনীতি করতেন, তখন থেকে সিলেটের আমার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে তিনি চিনতেন। ফলে তার সঙ্গে আমার বেশ হৃদ্যতা করে ওঠে। তিনি আমাকে প্রায়ই বলতেন, বিলেতের কলকারখানা, বিল্ডিং ইমারত এসব আমাদের দেশের সম্পদ লুট করে করা, তাই এগুলোর ওপর আমাদের হক আছে। লন্ডনে অবৈধ বাঙালিদের প্রসঙ্গ উঠলে তিনি বলতেন, বাঙালিদের অধিকার আছে এদেশে থাকার এবং কাজ করার, বৈধ অবৈধ আবার কি। মৌলানা ভাসানীকে আমি এর আগে কখনো সামনাসামনি দেখিনি। আমার মনে হয়েছে তিনি একজন ইন্টারেস্টিং পলিটিক্যাল পার্সোনালিটি। আগে কখনো না দেখলেও 1969 সালে আমি তার সম্পর্কে একটি গল্প শুনেছি। তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক ও জিওসি মেজর জেনারেল খাদেম হোসেন রাজা আমাকে ওই গল্পটি বলেন। আমি তখন তার এডিসি। তবে যেহেতু মিলিটারি একাডেমিতে তার ছাত্র ছিলাম, তাই আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা সম্পর্ক ছিল। ঘটনাটি এরকম: 1969 সালের শেষের দিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া মৌলানা ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন। ভাসানীকে বিষয়টি জানানো হলো, কিন্তু তিনি ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে আসেননি। পরে সেনাবাহিনীর লোকজন গিয়ে টাঙ্গাইলের সন্তোষ থেকে তার কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাকে ঢাকায় নিয়ে আসে। রাতে তৎকালীন 14 ডিভিশনের অফিসার্স মেসে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৈঠকে ইয়াহিয়া খান मौलाना भासानी के जिज्ञासा करें, मौलाना साहब, मशरकी पाकिस्तान में हमको क्या क्या एडमिनिस्ट्रेटिव काम करना चाहिए जैसे यहाँ का लोग खुश हो। भासानी उर्दूते बोलें, ये तो आपको पता होना चाहिए क्योंकि एडमिनिस्ट्रेशन आपका काम है। याहिया खान हेसे प्रश्न करलें, तो आपका काम सिर्फ एजिटेशन है क्या? भासानी माथा नेड़े बोलें, हाँ, हमारा काम एजिटेशन है। এখানে বলতে হয়, এই ধরনের মিটিং এর আগে জেনারেল ইয়াহিয়া খান সাধারণত মদ্যপান করতেন এবং এর প্রভাব তার কথাবার্তায় থাকত। আমার মনে হয়েছে মৌলানা ভাসানীর প্রতি উচ্চ পদস্থ পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের কিছুটা সহানুভূতি ছিল। খুব সম্ভবত তার ভারত বিরোধী এবং চীনপন্থী প্রীতির কারণে তাকে তারা কিছুটা পছন্দ করত। কর্নেল তাহেরের ফাঁসি ও প্রতিক্রিয়া। লন্ডনে থাকাকালীন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কর্নেল তাহেরের ফাঁসির প্রতিক্রিয়া। জিয়া যখন মিলিটারি ট্রাইব্যুনালের মাধ্যমে তাহেরের ফাঁসির আদেশ জারি করেন, লন্ডনে এর প্রতিক্রিয়া হিসেবে এক বাঙালি মহিলা দূতাবাসের সামনে অনশন শুরু করেন। খবরের কাগজে তার ছবি ছাপা হয়। অবশ্য পরবর্তী সময়ে তাহেরের ফাঁসি কার্যকর হয়। উল্লেখ্য, সামরিক বাহিনীতে উস্কানি ও নাশকতামূলক কাজের জন্য 7 নভেম্বর 1975 পর তাহের, জলিল, রব সহ জাসদের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়েছিল।
মিলিটারি ট্রাইব্যুনালে বিচার করে তাহেরকে ফাঁসি দেওয়ার জন্য স্থানীয় পত্রিকায় সরকারের সমালোচনা করা হয়। ডক্টর কামাল হোসেনের সঙ্গে আলোচনা। লন্ডনে থাকাকালীন অন্য একটি ঘটনাও উল্লেখ করতে চাই। বাংলাদেশের সাবেক আইন ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন শেখ মুজিব হত্যার পর থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। আমি বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুফলে ওসমানীর মাধ্যমে অনুরোধ জানাই যে তার সঙ্গে আমি বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতি নিয়ে আলাপ করতে চাই। তিনি প্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেন। পরে আমার সম্পর্কে বিস্তারিত জানার পর এবং বিশেষ করে আমি একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে দেখা করতে অনুরোধ জানানোর পর তিনি রাজি হন। আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি কক্ষে দূতাবাসের কাউন্সিলর ওসমানীকে নিয়ে তার সঙ্গে দেখা করি। আলাপের শুরুতেই তিনি জানতে চান রাষ্ট্রপতি মুজিব হত্যাকারীদের বিরুদ্ধে কেন তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসেবে এই ব্যাপারে তিনি আমার অভিমত জানতে চান। রাষ্ট্রপতি মুজিব ও তার পরিবার এবং আওয়ামী লীগের অন্য শীর্ষস্থানীয় নেতাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমি আরও বলি যে সব রকমের হত্যাকাণ্ডের আমি বিরোধী। আমি সিরাজ শিকদার হত্যারও বিচার হওয়া উচিত বলে মত ব্যক্ত করি। তিনি উত্তরে আমার অভিমতের সপক্ষে সায় দেন। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করি, বর্তমান সরকার যদি তাকে মন্ত্রী পরিষদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায় তবে তিনি তাতে যোগ দেবেন কিনা। আমার প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। আমার মনে হয়েছিল ওই সরকারের মন্ত্রী পরিষদে যোগ দিতে তিনি উৎসাহী ছিলেন না। লন্ডনে থাকাকালীন আমার সঙ্গে ভারতের নির্বাসিত নাগা বিদ্রোহী নেতা ডক্টর ফিজুর সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারতের নাগাল্যান্ডের সশস্ত্র বিদ্রোহ সম্বন্ধে বিস্তারিতভাবে অবগত হই। নাগা নেতা ডক্টর ফিজু যদিও দেখতে ছোটখাটো হালকা পাতলা গড়নের লোক এবং স্বল্পভাষী ছিলেন, তবু আমার মনে হয়েছিল তিনি অত্যন্ত তেজস্বী, বুদ্ধিমান ও আত্মনিবেদিত প্রকৃতির লোক ছিলেন। ঢাকা থেকে খবর পায় কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় যোগদানের জন্য জিয়া লন্ডনে যাচ্ছেন। জিয়ার যাওয়ার কয়েকদিন পূর্বে বেসরকারিভাবে মওদুদ আহমেদ ও জাকারিয়া খান চৌধুরী লন্ডনে গিয়ে হাজির হন। আমার স্থলাভিষিক্ত অ্যাডজুটেন্ট জেনারেল নুরুল ইসলাম এদের পাঠিয়েছেন লন্ডনে জিয়ার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম ও অনুকূল পরিবেশ তৈরি করার জন্য। এজন্য দূতাবাসকে সব রকম সাহায্য করতে বলা হয়। লন্ডন প্রবাসীদের ভূমিকা। বিদেশে বসবাসকারী আমাদের নাগরিকদের জাতীয় রাজনীতিতে উৎসাহিত ও সম্পৃক্ত করার প্রবণতা প্রতিটি দলেরই রয়েছে। লন্ডনের ক্ষেত্রে এটা আরও বিশেষভাবে লক্ষণীয়। এখানে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালির বসবাস, ফলে প্রতিটি দলেরই প্রবণতা থাকে এখানে স্বীয় রাজনৈতিক দলের আধিপত্য বিস্তারের। প্রতিযোগিতা চলে ক্ষমতার, লড়াই চলে পেশির। আমি মনে করি এ ধরনের প্রবণতা আমাদের দেশ তথা বাঙালি জনগোষ্ঠীর স্বার্থের ওপর বিদেশে ক্ষতিকর প্রভাব ফেলে। এতে বিদেশে বসবাসকারী বাঙালিদের ঐক্যে ফাটল ধরে, ফলে বিদেশের মাটিতে সামগ্রিক স্বার্থ আদায়ের পরিবর্তে এরা নিজেদের দলীয় স্বার্থ আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকে। মূলত কার্যক্ষেত্রে নিজেরা নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও হানাহানি করে বিদেশিদের চোখে নিজেদেরই হেয় করে তোলে। অন্যভাবে দেখতে গেলে বিদেশে বসবাসকারী বাঙালিরা স্থানীয় রাজনীতিতে কোনো উল্লেখযোগ্য ভূমিকা যে রাখে না, তার পেছনে আমার মতে এটাও অন্যতম কারণ। একজন মুক্তিযোদ্ধা সিনিয়র সামরিক অফিসার ও সিলেটের লোক হিসেবে লন্ডনের প্রবাসী বাঙালিদের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা ছিল। আমার নিজের এলাকার অনেক লোক ইস্ট লন্ডন, বার্মিংহাম এসব এলাকায় থাকতেন। দল মত নির্বিশেষে আমি সবার কাছেই যেতাম এবং তারাও আমাকে বেশ শ্রদ্ধার চোখেই দেখতেন। জেনারেল জিয়ার আমলে আমি লন্ডনে থাকলেও তারা কখনোই আমাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করেননি। কমিউনিটি লিডার তসাদ্দক আহমেদ চৌধুরী, যিনি
হাই কমিশনে তেমন একটা আসতেন না, তিনিও আমি থাকাকালীন আমার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতেন। এছাড়া মোহাম্মদ গাউস খান, যিনি শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান সহ সব নেতার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। তখন লন্ডনে মূলত প্রখ্যাত সাংবাদিক গাফফার চৌধুরীর সম্পাদনায় বাংলা ডাক এবং অলি আশরাফের সম্পাদনায় জনমত নামে দুটো পত্রিকা বের হতো। বাংলা ডাক ছিল আওয়ামী লীগপন্থী এবং ঘোর সরকার বিরোধী। সে সময় লন্ডনে বাংলাদেশের তৎকালীন সরকারের পক্ষে জনমত গঠনের ধুয়ো তুলে একটি বিশেষ মহল সরকারি মদতে আরেকটি বাংলা পত্রিকা বের করার পায়তারা শুরু করে। জিয়ার ক্ষমতা গ্রহণের পর যারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার আশায় তার আশেপাশে জড়ো হয়, তারাই মূলত এর জন্য উঠে পড়ে লাগে। ঢাকা থেকে এ ব্যাপারে আমার মতামত চাওয়া হয়। আমি ওই পত্রিকা প্রকাশের ঘোর বিরোধিতা করি, কারণ সরকারের মদতপুষ্ট পত্রপত্রিকা দিয়ে জনমত গঠন করা কখনোই সম্ভব না, বিশেষ করে লন্ডনের মতো জায়গায় যেখানে লোকজন প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশের সব ধরনের খোঁজ খবর পায় এবং দেশের সঙ্গে প্রায় প্রতি সপ্তাহে তাদের যোগাযোগ হয়। সেখানে এ ধরনের পদক্ষেপে হিতে বিপরীত হতে বাধ্য। এ ধরনের প্রকল্পে সরকারি অর্থের যথেষ্ট অপচয় হয়। বস্তুত এ ধরনের কাজ কিছু লোককে পাউন্ড কামানোর সুযোগ করে দেয় এবং আমি এর ঘোর বিরোধী ছিলাম। লন্ডন থেকে প্রেরিত বার্তায় আমি এও বলি যে দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে টাকা পয়সা অপচয় করে লন্ডনে বাঙালি জনমত গঠনের প্রয়োজন হবে না, এমনিতেই জনমত তৈরি হবে, কারণ বাঙালিরা দেশের পরিস্থিতি সম্পর্কে সব সময় খবর পায়। যা হোক, আমি যতদিন লন্ডন দূতাবাসে ছিলাম ততদিন এ ধরনের প্রকল্প বাস্তবের মুখ দেখেনি। লন্ডনে থাকার সময় আমি প্রবাসীদের সব সময় দেশের দলীয় রাজনীতি করতে গিয়ে প্রবাসে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে উৎসাহিত করতাম, বরং তাদের স্থানীয় রাজনীতি ও কাউন্সিল ইত্যাদিতে নিজেদের স্থান করে নিতে উৎসাহিত করতাম। তবে আমার মনে হয়েছে সাধারণ প্রবাসীরা দেশের রাজনীতির প্রতি ততটা উৎসাহী ছিল না। সুযোগ সন্ধানী কিছু লোক সেখানে নিজেদের প্রভাব বিস্তারের প্রয়াসে রাজনীতির খেলায় অবতীর্ণ হতো এবং নেতা, এমপি, মন্ত্রী ইত্যাদির সঙ্গে ওঠা বসা ও চলাফেরা করে লোকজনের কাছে নিজেদের ক্ষমতা জাহির করত। সেই সুবাদে তারা মনে করত দেশে এসেও বিশেষ সুযোগ সুবিধা পাবে। ব্রিগেডিয়ার নুরুজ্জামান প্রসঙ্গ। তৎকালীন রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামান শেখ মুজিব হত্যার সময়ে দেশের বাইরে ছিলেন। কয়েকদিন পর তিনি দেশে ফিরে আসেন। তখন রক্ষী বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীতে আত্মীকরণের প্রক্রিয়া চলছিল। ওই প্রক্রিয়ার সঙ্গে আমি সরাসরি জড়িত ছিলাম, যা আগেই বলেছি। নভেম্বরের ৩ তারিখে খালেদ মোশাররফের অভ্যুত্থানে যদিও ব্রিগেডিয়ার নুরুজ্জামান সরাসরি জড়িত ছিলেন না, তবে বিভিন্নভাবে পরে তাকে এক্ষেত্রে সক্রিয় দেখা যায়। ৭ তারিখের অভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। তবে তার পরিবার তখন ঢাকায় ছিল, কিন্তু ঢাকায় এসে পরিবারের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ তার ছিল না। ১৯৭৬ সালে তৎকালীন সিজিএস জেনারেল মঞ্জুর তাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেন। পরে তিনি ভারত থেকে সরাসরি লন্ডনে আসেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনে আমি তার দেখাশোনা করি এবং তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তিনি সেখানে তার শ্যালক আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবিরের সঙ্গে অবস্থান করেন। এরপর ঢাকা থেকে তার পরিবার লন্ডনে আসে এবং পরে আমেরিকায় চলে যায়। বছর খানেক পর নুরুজ্জামানকে হংকংয়ে এবং পরে অস্ট্রেলিয়ার সিডনিতে কনসাল জেনারেল নিয়োগ করা হয়। এরশাদের আমলে তাকে প্রথমে ফিলিপাইনে চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং পরে রাষ্ট্রদূত করে কানাডায় বদলি করা হয়। ১৯৮৬ সালে আমি যখন সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার, তখন সেখানে ভারতীয় দূতাবাসে
হাই কমিশনার হয়ে আসেন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা র এর অবসরপ্রাপ্ত প্রধান দক্ষিণ ভারতীয় নাগরিক শঙ্কর নারায়ণ। একদিন প্রসঙ্গক্রমে তিনি ব্রিগেডিয়ার নুরুজ্জামানের অবস্থান সম্পর্কে জানতে চান। নুরুজ্জামান তখন কানাডাতে আমাদের রাষ্ট্রদূত, কিন্তু আমি তা না জানার ভান করে তার সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। 1977 সালের নভেম্বর মাসে ঢাকা ও বগুড়া সেনানিবাসে এক সেনা অভ্যুত্থান সংঘটিত হয়। অভ্যুত্থানে বেশ কিছু সামরিক, বিশেষ করে বিমান বাহিনীর অফিসার নিহত হন। ওই ঘটনার দুদিন পর লন্ডনে তৎকালীন উপসেনাপ্রধান মেজর জেনারেল এরশাদের টেলিফোন পায়। তিনি ফোনে আমাকে জানান রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়া আমাকে সত্বর ঢাকায় আসতে বলেছেন। আমি পরের দিনই আমার স্ত্রী ও কন্যাকে লন্ডনে রেখে ঢাকায় চলে আসি। জেনারেল জিয়ার রাজনৈতিক উত্তরণ। লন্ডন থেকে ফিরে জেনারেল জিয়ার সঙ্গে সেনানিবাসে তার শহীদ মইনুল রোডের বাড়িতে দেখা করি। আমি আসার পূর্বে 1977 সালের 21শে এপ্রিল রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে দিয়ে জিয়া নিজেই রাষ্ট্রপতি হন এবং একই সঙ্গে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। তার সঙ্গে ঘণ্টা দুয়েকের মতো আলাপ করে বুঝতে পারি সেনাবাহিনীতে, বিশেষ করে 2রা অক্টোবর 1977-এ সংঘটিত অভ্যুত্থানের প্রভাব তখনও বিরাজ করছে। পরদিন সকালে সেনা সদরে গিয়ে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি তখন উপসেনাপ্রধান। আমি সবকিছু পর্যবেক্ষণপূর্বক অনুধাবন করি গত 2 বছরে সেনাবাহিনীর শৃঙ্খলা বা পরিবেশের খুব একটা উন্নতি হয়নি। সবকিছুই যেন আগের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে এবং দলাদলি বেড়েছে। অফিসাররা দ্বিধাগ্রস্ত ছিলেন এবং তাদের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল। এখানে প্রাসঙ্গিক হবে মনে করে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। লন্ডন থেকে দেশে ফেরার কয়েকদিন পর সেনাপ্রধান জেনারেল জিয়ার অফিস কক্ষে বসে তিনি, আমি ও জেনারেল এরশাদ কথা বলছিলাম। জেনারেল জিয়া সে সময় আমাকে বললেন, লন্ডনে তোমার জায়গায় একজন যোগ্য অফিসার পাঠানো দরকার। কাকে পাঠালে ভালো হয় বলে তুমি মনে করো? আমি উত্তরে কর্নেল সাবিউদ্দিনকে পাঠানোর সুপারিশ করি। সঙ্গে সঙ্গে উপসেনাপ্রধান জেনারেল এরশাদ, যিনি আমার পাশেই ছিলেন, তিনি বললেন, তুমি জানো না, হি ইজ নট আওয়ার ম্যান। আমি একটু হতবাক হলাম এবং তাকে বললাম, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি তা বুঝতে পারছি না। আমরা সবাই তো সেনাবাহিনীর লোক এবং আমাদের প্রধান কাজ দেশের প্রতি সর্বতভাবে অনুগত থাকা। আমি একটু রূঢ় ভাষায় বললাম, আই এম অলসো নট এনিবডিস ম্যান, মাই লয়ালটি ইজ টু মাই কান্ট্রি অ্যান্ড আর্মি। এর সময় জেনারেল জিয়া একটু উচ্চস্বরে চুপ করো বলে আমাদের থামিয়ে দিলেন। কর্নেল সাবিউদ্দিনের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশোনা ছিল না। আমরা একসঙ্গে কখনো চাকুরি করিনি। তিনি ছিলেন সিগন্যাল কোরের একজন অফিসার। তিনি পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা স্কুলের ইনস্ট্রাক্টরও ছিলেন এক সময়। 1973 সালে পাকিস্তান থেকে প্রত্যাগমনের পর তাকে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের অধীনে প্রেষণে রক্ষী বাহিনীর পরিচালক নিযুক্ত করা হয়। 1975-এর 15ই আগস্টের পর রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হলে তিনিও আর্মিতে ফিরে আসেন এবং তখন সেনা সদরে চাকুরিরত ছিলেন। গোয়েন্দা কাজে তার অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা বিবেচনা করে আমি তার নাম প্রস্তাব করি। যা হোক, পরে কর্নেল মোতাহের নামে আরেকজন পাকিস্তান প্রত্যাগত অফিসারকে লন্ডনে পাঠানো হয়। পরে তিনি কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। মীর শওকত ও মঞ্জুরের দ্বন্দ্ব। আমি মনে করি সেই সময়ে সেনাবাহিনীতে শৃঙ্খলা ও সমন্বয়ের যে অভাব ছিল তার বহু কারণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনীতে নিজেদের প্রাধান্য বিস্তারের লক্ষ্যে জেনারেল মঞ্জুর ও জেনারেল মীর শওকত আলীর মধ্যে প্রতিযোগিতা। বস্তুতপক্ষে এরা দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন, একজন আরেকজনের দীর্ঘদিনের পরিচিত। অথচ শুধু প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতার ফলে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়
এবং সেনাবাহিনীতে এর বিরূপ প্রভাব পড়ে। পাকিস্তান ফেরত কিছু কিছু অফিসার এই রেশারেশিকে জিয়ে রাখতে সহায়তা করতেন, কারণ তারা জানতেন এটা করতে পারলে তাঁদেরই সুবিধা। আমি ঢাকা আসার আগে সেনাপ্রধান জিয়া এক পর্যায়ে বাধ্য হয়ে জেনারেল মঞ্জুর ও মীর শওকতকে ঢাকা থেকে বদলি করেন। মীর শওকতকে যশোরের জিওসি এবং মঞ্জুরকে চট্টগ্রামের জিওসি করা হলো। মীর শওকতের স্থলাভিষিক্ত করা হলো মেজর জেনারেল শামসুজ্জামানকে। মঞ্জুরের স্থলে জেনারেল মান্নাফকে চিফ অফ জেনারেল স্টাফ করা হলো। এরা দুজনেই ছিলেন পাকিস্তান প্রত্যাগত অফিসার। সেনাবাহিনীর শৃঙ্খলা ও ঐক্যের ক্রমাবনতির আরেকটা কারণ ছিল সেনাপ্রধান জিয়া সামরিক আইন প্রশাসক হওয়ায় দেশের রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং তা নিয়েই ব্যস্ত থাকতেন। ফলে সেনাবাহিনীর নিজস্ব অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করা কিংবা খেয়াল রাখার অভিপ্রায় কোনোটাই তার ছিল না। আমি আসার আগ পর্যন্ত ব্রিগেডিয়ার নুরুল ইসলাম ছিলেন জিয়ার পিএসও এবং একই সঙ্গে অ্যাডজুটেন্ট জেনারেল। তিনি আর্মির কাজের চেয়ে জিয়ার রাজনৈতিক কাজ ও তার জন্য দল গঠন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। 1976 সালে এই নুরুল ইসলামই লিবিয়া গিয়ে মুজিব হত্যাকারীদের ফরেন সার্ভিসে আত্মীকরণের ব্যাপারে সক্রিয় উদ্যোগ নেন। ফারুক রশিদ ছাড়া বাকি সবাইকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করা হয়। রশিদ ও ফারুক লিবিয়ায় ব্যবসায় জড়িত ছিল বলে তারা ওই প্রস্তাবে সায় দেয়নি। যা হোক, সে সময় আমি জিয়াকে নিষেধ করি যেন এদের এভাবে বৈদেশিক চাকুরিতে সুযোগ দেওয়া না হয়, কারণ এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে আমি তাকে জানাই। কিন্তু জেনারেল জিয়া সবকিছু উপেক্ষা করে নুরুল ইসলাম এবং অন্যান্য কিছু লোকের সুপারিশে এদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করেন।